প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। শরীফ, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলো, আওয়ামী লীগ আমলে পাচার 28 লাখ কোটি টাকা, 21 আগস্টের গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস। দৈনিক যুগান্তর, তারেক সহ সব আসামি খালাস, 15 বছরে 28 লাখ কোটি টাকা পাচার, অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ। দৈনিক সমকাল, আওয়ামী আমলের 15 বছরে 28 লাখ কোটি টাকা পাচার, জ্যেষ্ঠ আইনজীবীদের মিশ্র প্রতিক্রিয়া, 21 আগস্ট গ্রেনেড মামলার বিচার প্রক্রিয়া অবৈধ। কালের কণ্ঠ, তারেক রহমান সহ সব আসামি খালাস, উন্নয়নের 40% টাকায় লুট, অর্থনীতির শ্বেতপত্র। দৈনিক ইত্তেফাক, 15 বছরে $240 বিলিয়ন বিদেশে পাচার। এই শ্বেতপত্র ঐতিহাসিক দলিল, যেভাবে টাকা লুট হয়েছে তা আতঙ্কিত হওয়ার মতো, প্রধান উপদেষ্টা তারেক রহমান সহ সব আসামি খালাস। বাংলাদেশ প্রতিদিন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, তারেক রহমান সহ সবাই খালাস, বিনিয়োগে সরকারি বড় বাধা, কঠিন সংকটে শিল্প উদ্যোক্তারা। দৈনিক মানবজমিন, যে কারণে সাজার রায় বাতিল, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা খালাস পেলেন তারেক রহমান সহ সবাই, দিনরাত সেনা সদস্যরা পরিশ্রম করে যাচ্ছেন। খবরের কাগজের শিরোনাম, তারেক সহ সবাই খালাস, বছরে গড়ে $16 বিলিয়ন পাচার। দৈনিক দেশ রূপান্তর, ছোট দলের সভা সমাবেশে বাধা, আত্মগোপনে জজ মিয়া। কালবেলা, হাসিনার আমলে $24,000 কোটি পাচার, 15 প্রকৌশলীর ঘাড়ে হত্যা মামলা ধুঁকছে গণপূর্ত। আজকের পত্রিকা, বছরে পাচার $16 বিলিয়ন, গ্রেনেড হামলা মামলায় খালাস পেলেন সাজাপ্রাপ্ত সব আসামি। সময়ের আলো, তারেক সহ সবাই খালাস, হাসিনার আমলে বছরে গড়ে $16 বিলিয়ন পাচার। দৈনিক দিনকাল, তারেক রহমান সহ সবাই খালাস, যে কারণে মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান। দৈনিক সংগ্রাম, মর্যাদাশীল দেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসতে হবে, ডাক্তার শফিকুর রহমান। দৈনিক জনকণ্ঠ, বিগত সরকারের আমলে বছরে $16 বিলিয়ন পাচার, তারেক বাবু সহ সবাই খালাস। আজকের পত্রিকার শিরোনাম যা, তাতে একটা পত্রিকার শিরোনাম পড়লেই আসলে হয়ে যেত, মানে একই শিরোনাম সব জায়গায় আছে। এবং আমি এই শিরোনামটি পড়তে যে মনে হলো একটা পত্রিকার শিরোনাম পড়লেই বোধ করে টোটালটা বোঝা যেত, তবুও পড়ে শোনালাম। প্রথমে যদি আমরা সেই আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার কথা তুলি, সব আসামিরাই খালাস হলেন এবং হাইকোর্ট যেটা বলেছে যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতের বিচারকে অবৈধ, আইনগত, কর্তৃত্ব বহির্ভূত বলে উল্লেখ করেছেন হাইকোর্ট। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। বাংলাদেশের রাজনীতিতে যে কতগুলো ঘটনা প্রবলভাবে নাড়া দিয়েছে, তার একটা হলো 21 আগস্টের ঘটনা। এর পেছনে রাজনীতি ছিল, এটাকে কেন্দ্র করেও রাজনীতি হয়েছে এবং বাংলাদেশের রাজনীতিকে বিভক্ত করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে 21 আগস্ট। আমরা এই 21 আগস্টের ঘটনায় 24 জন মানুষ মৃত্যুবরণ করেছে, কিন্তু পরবর্তী যে বিচার এবং অন্যান্য যে কার্যক্রম, পরতে পরতে আমরা কতগুলো প্রশ্ন দেখেছি। নাগরিকের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রশ্ন হলো নাটকের মতো। আচ্ছা, প্রশ্ন তৈরি হয়েছে জজ মিয়াকে নিয়ে, প্রশ্ন তৈরি হয়েছে অন্যান্য তদন্ত প্রক্রিয়া নিয়ে, আবার কেউ কেউ এটিকে আওয়ামী লীগের নিজেদের তৈরি করা ইস্যু এটিও বলার চেষ্টা করেছে। আবার এই কথাটা যারা বলেছেন তারাও একসময় এসে আওয়ামী লীগের রাজনৈতিক মিথ্যে পরিণত হয়েছে। আপনার মনে আছে ব্যারিস্টার নাজমুল হুদা, তিনি ওই সময় মন্ত্রী, তিনি বলেছিলেন যে এই গ্রেনেডটা শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগের মধ্যে ছিল, কিন্তু ঘটনার পরম্পরায় সেই নাজমুল হুদা একসময় হয়ে উঠেছিলেন আওয়ামী লীগের সবথেকে আপনজন। যেহেতু এর সাথে রাজনীতি ছিল, এর পেছনে রাজনীতি ছিল, একে কেন্দ্র করে রাজনীতি ছিল,
সুতরাং আমাদের দেশের রাজনীতিতেও বিচারিক প্রক্রিয়াগুলোতেও আমরা তার কতগুলো ছাপ বিভিন্ন সময় দেখেছি। এবং সর্বশেষ যে তদন্ত এবং যে আলোচনাটা হচ্ছে যে ওই সম্পূরক তদন্ত, এবং সেটি সম্পন্ন হয়েছে একজন পুলিশ কর্মকর্তা, যে পুলিশ কর্মকর্তাটি চাকরির থেকে অবসরে গিয়েছিলেন। হয়তো তার দক্ষতার কারণে এই ধরনের একটা স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ মামলায় তদন্তের দায়িত্ব তাকে নেওয়া হয়েছিল। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এরপরে যখন আপনি আবার তাকে একটা দলের, নিজ দলের সংসদ সদস্য হওয়ার সুযোগটা দিলেন, তখন এই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ, মনে হয় যে তখন একটা পুরস্কার পাওয়া গেল আর কি। হ্যাঁ, এটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগটা থেকে যায়। কিন্তু এটা তো আর অস্বীকার করা যাবে না যে 21শে আগস্ট এখানে ঘটেছিল। 21শে আগস্টের পরে ওই যে গ্রেনেড, আলামত নষ্ট করা, স্বল্প সময়ের মধ্যে অভিযুক্ত কেউকে বিদেশে পাঠিয়ে দেওয়া, আলামত নষ্ট করতে না চাওয়ার কারণে কেউকে চাকরিচ্যুত করা, এই যে সামগ্রিক ঘটনাগুলো এবং নিম্ন আদালতের বিচারের পরে দীর্ঘ সময় অপেক্ষা করা, এটি উচ্চ আদালত পর্যন্ত নিয়ে আসার ক্ষেত্রে একটা রাজনৈতিক সরকার সে বিচার কাজ করে না, কিন্তু বিচার কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য প্রশ্নবিদ্ধ না হয় এবং বিচার কাজটা যাতে যথাযথভাবে এটি যাতে শেষ হয় সেই ক্ষেত্রে তার ভূমিকা রাখতে হয়। আচ্ছা পিন্টু, শরীফ, আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে। এতগুলো মানুষ মারা গেল, এটা তো সত্য, এটা তো অস্বীকার করা যাবে না। যারা আজকে খালাস পেলেন তাদের সেই তো অধিকার আছে যদি বলার আমার ফিরিয়ে দাও 15 বছর, যারা হাজতে ছিলেন, এটা যেমন সত্য। একইভাবে আমরা কি তাহলে ধরে নিতে পারি এই যে 22 জন 20 জন মানুষ যে মারা গেল, যেভাবেই মারা যাক, এর আর কোনো রহস্য উদ্ঘাটন হবে না, কোনো দিনই হবে না? তার মানে এই মৃত্যুগুলো গেল। ওই যে একটা কথা আছে না যে নোবডি কিল্ড জেসিকা, সেই পরিস্থিতি হোক আমরা চাই না। আপনি যেটা শুরুতেই বলেছেন যে শিরোনামগুলো আছে, ভয়েস অফ আমেরিকার যে সংবাদটা পরিবেশিত হয় তার মাঝখানে একটা সম্পাদকীয় অনুষ্ঠান হয়, এবং ওই সম্পাদকীয়টা যিনি পড়েন তার আগে তিনি বলেন যে এই সম্পাদকীয়ের মধ্যে যুক্তরাষ্ট্র সরকারের অভিমতের প্রতিফলন রয়েছে। আমাদের দেশের যে সমস্ত রাজনৈতিক সংযোগ আছে যে মামলাগুলো, সেই মামলার রায়ে অনেক সময় অভিমতের প্রতিফলন থাকে, ইচ্ছার প্রতিফলন থাকে। তবে দেশের সর্বোচ্চ আদালতের কাছে আমি বা আমাদের সম্ভবত সবার প্রত্যাশা এই জায়গায় আরজি থাকবে যে 24 জন মানুষ মৃত্যুবরণ করেছে, এটি তো আর অস্বীকার করা যাবে না। এটিতে কে কাকে রাজনৈতিক প্রতিপক্ষ বানিয়ে ঘায়েল করতে চেয়েছে হতে পারে। আবার এই মামলাটা যাতে একেবারে শুরুতেই একটা প্রশ্নের মুখে পড়ে, এর গতি প্রকৃতি অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা হয়েছে, এটাও অস্বীকার করা যাবে না। কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমাদের প্রত্যাশা হচ্ছে এই জঘন্যতম নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্রের মানুষ যেন মনে না করে যে আমি যদি রাজনৈতিক রং আমার গায়ে থাকে তাহলে আমি কোনো হত্যাকাণ্ডে ঘটিয়ে পার পেয়ে যেতে পারি, কোনো রাজনৈতিক পরিচয় যদি আমার থাকে তাহলে আমি হত্যাকাণ্ডের শিকার হলেও আমার বিচার না পাওয়ার সম্ভাবনা তৈরি হয় রাজনৈতিক পট পরিবর্তনের ভেতর থেকে। আদালত, আপনি একটা জায়গায় বলেছেন খুবই ইম্পর্টেন্ট, সিনিয়র আইনজীবীদের কেউ বিষয়টিতে দ্বিমত পোষণ করেছে। আমি মনে করি যে এইটাই হচ্ছে পারফেক্ট একটা জায়গা যে আমরা এই জায়গাগুলোকে, ভয়েসগুলো চাই যে এরকমের ঘটনার পুনরাবৃত্তি না হোক, এই ঘটনাকে কেন্দ্র করে আপনি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল না করেন, এবং এই ঘটনাকে কেন্দ্র করে এরকমের ঘটনা যদি হয় মানুষ যাতে বিচারের প্রতি আস্থা হারিয়ে না ফেলে, আস্থা ফিরে পায়, আস্থা যেন ফিরে পায়। আজকের পত্রিকার আরেকটি শিরোনাম, আমি প্রথমে অঙ্কে একটু কাঁচা তো যার জন্য আমি বুঝতে পারছিলাম যে 28 লাখ কোটি টাকা কত টাকা, এবং পরে আবার দেখা গেল একটি পত্রিকা আছে $16 বিলিয়ন আওয়ামী লীগ শাসন আমলে পাচার হয়ে গেছে। তো কি হবে? হ্যাঁ, অর্থ পাচার যে হয়েছে এটি তো আর অস্বীকার করা যাবে না। আমাদের চোখের সামনে আমরা পত্রপত্রিকায় অনেক উদাহরণ দেখেছি, অনেক ঘটনা দেখেছি।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেই ঘটনাগুলোর যে প্রতিকারের রাষ্ট্রের যে উদ্যোগ, সে উদ্যোগটা দেখা যায়নি। এমনকি বাংলাদেশ ব্যাংকের থেকে যে অর্থটা পাচার হয়ে গিয়েছিল, সেই তদন্ত কিন্তু প্রভাবিত হয়ে সেটিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। ওই যে আমি শুরুতে আপনাকে বললাম যে আমাদের এখানে যে সমস্ত ঘটনার সাথে রাজনীতি অথবা রাজনৈতিক বড় নেতৃত্বের স্বার্থ জড়িত, সেই জায়গাগুলোতে মামলা বলেন, তদন্ত বলেন, বিচার বলেন, প্রত্যেকটি জায়গায় ওই যে অভিমতের প্রতিফলনটা থাকে। তো আওয়ামী লীগ আমলে অর্থ পাচারের ঘটনা আমরা বিভিন্ন সময় দেখেছি। এমনকি একটা কোম্পানি 1 লাখ কোটি টাকার উপরে তারা বাইরে নিয়ে গেছেন, যদিও তারা বলেছেন যে তারা বিনিয়োগ করতে যাচ্ছেন, কিন্তু রাষ্ট্রের দৃষ্টিতে সেটি পাচার। কেন? আপনার বিনিয়োগের যে নিয়মগুলো আছে, সেই নিয়ম তখন কিন্তু রক্ষিত হয়নি। বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হয় বাইরে বিনিয়োগ করতে হলে, কিন্তু কোনো অনুমতি ছাড়া গায়ের জোরে সেই টাকা বাইরে পাচার করা, এবং তার বিরুদ্ধে যখন কোর্টে এসেছে সংক্ষুব্ধ একটি পক্ষ, আদালত কিন্তু তার বিচার করেনি, বরং সেই মামলাটা দীর্ঘায়িত করেছে এবং এক পর্যায়ে সেটিকে খারিজ করে দিয়েছে। অর্থাৎ আমাদের এই যে বিচার প্রক্রিয়াটা, আজকে যদি আপনি ওই মামলা নিয়ে আদালতে যান, আদালত কি করবে? আদালত তাৎক্ষণিক কতগুলো পদক্ষেপ গ্রহণ করবে। আমরা কিন্তু এটি চাইনি। বিচার ব্যবস্থাকে রাজনৈতিক পথ পরিবর্তনের ভেতর থেকে প্রভাবিত হোক, এটা আমরা চাই না। বিচার ব্যবস্থার ভিতরে যারা কাজ করেন তারাও হয়তো চান না। অর্থ পাচারের জায়গাগুলোতে আমরা চাই যে অর্থটা ফেরত আসুক। আওয়ামী লীগের সময় কিন্তু প্রতিদিন আমরা এই কথাগুলো শুনতাম, তারা ফেরত আনা হবে। তার আগের যে সরকার, এবং সম্ভবত অল্প কিছু টাকা এনে তারা বলেছিল, এবং সেটি নিয়ে মানে নানা রকমের বিতর্ক আছে। আজকে যারা এই হিসাবগুলো দিয়েছেন, আমরা আপনাদের কথা বিশ্বাস করতে চাই, যদিও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে নানা সময় রাজনৈতিক কারণে প্রতিপক্ষের বিরুদ্ধে নানা রকমের প্রোপাগান্ডাও চালানো, এটি অস্বীকার করা যাবে না। আপনাকে একটু মানে হেনস্থা করার জন্য, রাজনৈতিকভাবে আপনাকে হেনস্থা করার জন্য এই প্রবণতাটা আমাদের মধ্যে আছে। তারপরেও তথ্য প্রমাণ নিয়ে আপনারা যে অনুসন্ধান করে যে প্রতিবেদন দিয়েছেন, আমরা চাই এবং আমরা জানি যে এখন যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, আন্তর্জাতিক সংযোগ তাদের অনেক বেশি, তারা অনেক কিছু করতে পারেন। এই বিশ্বাস আমাদের আছে। জনগণ এটি বিশ্বাস করে যে আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন। কিন্তু যদি আমরা দেখি যে এই যে টাকাটা পাচার হয়েছে, এটি যদি আপনি যথাযথ পদ্ধতিতে ফেরত না আনতে পারেন, এর একটা অংশ যদি ফেরত না আনতে পারেন, এবং এটি নিয়ে আপনি যদি কয়েকদিন পর এটি যদি রাজনৈতিক স্টেটমেন্ট হয়, আপনি যদি রাজনৈতিক কারণে এটি বারবার ব্যবহার করেন, কিন্তু অর্থ ফেরত আনা পাচারকারীদের আইনের মুখোমুখি করতে না পারেন, তাহলে আমরা এখানেও বিশ্বাস করব যে আপনি কোনো উদ্দেশ্য নিয়ে এই কাজটি করছেন, যেটা আগের সরকার এই কাজটা করত। আমরা আশাবাদী হতে চাই, অবশ্যই আশাবাদী হতে চাই। দেশ রূপান্তর সহ অনেক একাধিক পত্রিকায় সেনাপ্রধানের বক্তব্য ছাপা হয়েছে। সামনে একটু কঠিন সময় পার করতে হবে। তিনি বলেছেন, কঠিন সময় পার করে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান। তিনি বলেন, দেশের ক্রান্তিকালে দিন রাত সেনাপ্রধানরা আইনশৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছে। সামনে ডিফিকাল্ট সময় পার করে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় আমরা নিয়ে যেতে চাই। তো এই মানে যেটি বললেন যে সামনে কঠিন সময়, কিসের ইঙ্গিত? প্রথম জায়গাটা হচ্ছে যে গত 2-3 দশকে আমাদের এই বাহিনী, সশস্ত্র বাহিনীর ভূমিকাটা আমরা ইতিবাচকভাবে দেখি। রাজনীতিতে আগে যেভাবে হস্তক্ষেপ করার একটা প্রবণতা ছিল, সেখান থেকে আমাদের সেনাবাহিনী অনেকটা বেরিয়ে আসে। একই সঙ্গে দেশ এবং দেশের বাইরেও তারা কতগুলো পেশাদারিত্বের দায়িত্ব পালন করছেন, কাজ করছেন। জনগণের সাথে তাদের সম্পৃক্ততাও বেড়েছে। দুর্যোগ দুর্বিপাকে তারা মানুষের পাশে দাঁড়ান, এবং সর্বশেষ গত জুলাই আগস্টে আমাদের এখানে যে রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে তারা খুবই প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। এখনও তারা রাস্তায় আছেন, এবং বিভিন্ন সময়ে আমি বেশ কয়েকবার দেখেছি নানা উস্কানির মুখেও যথেষ্ট ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিচ্ছেন, যদিও কেউ কেউ মনে করে যে তাদের আর একটু কঠোর হওয়া দরকার। সেনাপ্রধানের এই বক্তব্যটা আমি অনুমান করি যে রাজনীতির এবং পরবর্তী রাজনীতিকে মিন করে করা। যদিও আমাদের এখানে সাম্প্রতিক সময়ে নানা রকমের ইস্যু আমাদের এখানে আসছে, কতগুলো ইস্যু আমার কাছে মনে হয় যে অনাকাঙ্ক্ষিত, এবং এটি আমাদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা তৈরি করছে। আমি একটা উদাহরণ আপনাকে দিই। আমাদের প্রতিবেশী দেশ, কাছের দেশ শ্রীলঙ্কায় আজ থেকে 1.5 বছর আগে 2022 সালের 11ই জুলাই মেবি তাদের সেখানকার যারা দায়িত্বে ছিলেন তারাও কিন্তু
অন্য একটা জায়গায় আশ্রয় নেন এবং তাদের বাড়ি টাড়ি দখল হয়ে যায়। এই জায়গা থেকে তারা কিন্তু পরিবর্তন ঘটিয়েছে, তাদের ইকোনমিতে একটা ব্যাপক পরিবর্তন এসেছে, তাদের জিডিপি নিয়ে যে ধরনের শঙ্কা প্রকাশ করা হয়েছিল সেই অবস্থায় নাই, তারা তাদের অর্থনীতিকে একটা সহনশীল জায়গায় নিয়ে এসেছে, আমাদের কাছে তারা ঋণ দ্রব্যমূল্য নিয়েছিল, নিয়ে আমাদের সেই ঋণ পরিশোধ করেছে, তাদের দেশে 2টো নির্বাচন ইতিমধ্যেই তারা শেষ করে ফেলেছে। কিন্তু আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানে বিতর্কগুলোর থেকে আমরা বের হয়েই আসতে পারছি না। প্রতিনিয়ত একে ধরো, তাকে মারো, তাকে পেটাও, এই যে জায়গাগুলোতে। গত পরশুদিন একটা রিপোর্ট দেখছিলাম, বাংলাদেশের গণমাধ্যমের 150 জন সাংবাদিক, একেবারে সম্পাদক থেকে সিনিয়র জুনিয়র, হত্যা মামলার আসামি। এই যে ইমেজটাকে আমাদের বাড়ছে, মোটেই না। যারা সরকারে আছেন, পরবর্তী রাজনৈতিক জায়গাটায় সেনাবাহিনী প্রধানের যে বক্তব্যটা, আমি মনে করি তারা যদি সতর্ক থাকেন এবং জনগণের পালস তারা যদি অনুধাবন করেন এবং একই সঙ্গে বাংলাদেশকে সৃষ্টি করার ক্ষেত্রে তাদের যে বীরত্বপূর্ণ যে অবদান, সেই অবদানকে সামনে রেখে যাতে আমাদের এখানে অন্ধ ভাবধারার এবং বাংলাদেশের ওই যে সৃষ্টির যে চেতনা পরিপন্থী কোনো রকমের কোনো শক্তি যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেই বিষয়েও তারা, এবং অন্যদিকে বাংলাদেশকে নিয়ে না যাওয়া যায়, যারা যেতে চায়, আজকে ডিসেম্বরের 2 তারিখ বাংলাদেশকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে এবং এটি আমাদের এখানেও আছে এবং আমাদের প্রতিবেশী জায়গার থেকেও এই ধরনের একটা উস্কানি আছে। এর কারণটা হলো যে রাজনীতির ভেতর থেকে কিছু স্বার্থ নেওয়ার চেষ্টা, সুবিধা নেওয়ার চেষ্টা। আপনার এখানে যদি অস্থিরতা হয়, এই অস্থিরতা কিন্তু শুধুমাত্র আপনার এই 55,000 বর্গমাইলের মধ্যে না, এই অস্থিরতার সুযোগ পাশের জায়গা থেকে কেউ নেওয়ার চেষ্টা করবে, দূরবর্তী কোনো জায়গা থেকেও কেউ কেউ নেওয়ার চেষ্টা করে। সুতরাং কেউকে আপনি সুযোগ দেবেন নাকি এই যে জুলাই আগস্টের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাবেন, এই সিদ্ধান্তটা রাজনীতি আপনাকে নিতে হবে। একেবারে শেষের দিকে একটি ছোট্ট শিরোনাম আপনাকে পড়ে শোনায়। বাংলাদেশিদের চিকিৎসার পক্ষে কলকাতার মেয়র। আমরা যদি কথার কথা, আমার কাছে যেটা মনে হয়, স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা অনেক কিছুই চেষ্টা করেছি। গরু, এখন আমরা আমাদের কোরবানির গরু আমাদের দেশেই আমরা পেয়ে যাই। তো এরকমের যদি গার্ডসটি নিয়ে বলি আমরা যে আমরা যাব না ওই দেশে চিকিৎসা করাতে, সেটা কি সম্ভব না? না, এটা সম্ভব না। সম্ভব না? না, সম্ভব না। এই কারণে আমাদের পলিটিশিয়ান যারা সবার আগে তারা দৌড় দিতে চায়। আচ্ছা আচ্ছা। মাহাতির মোহাম্মদ তার দেশের চিকিৎসা ব্যবস্থাকে প্রথম গুরুত্ব দিয়ে উন্নত করে নিজে চিকিৎসা নিয়েছেন। আমাদের এখানে রাজনীতিবিদরা আপনাকে নানা বিষয়ে দেশপ্রেমের উদাহরণ দেন এবং সর্দি হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যায়। আপনি দৌড়ে যেতে যদি বাধা দেন, কান্নাকাটি করে, কান্নাকাটিতেও যদি কাজ না হয় তাহলে আপনাকে চাপ দেয় এবং সবশেষ শক্তি প্রয়োগ করে। আমরা আমাদের এই জায়গাটা আমরা চাইলে উন্নত করতে পারি। আপনার মনে আছে যে ওবায়দুল কাদের যখন অসুস্থ হয়েছিলেন, ওবায়দুল কাদের যখন অসুস্থ হয়েছিলেন একবার বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করার পরে, বাইরের থেকে দেবী শেঠিকে আনার পরে তারা কিন্তু বলেছিল যে ইউরোপের সুযোগ সুবিধাটা আছে, আপনার এখানে দক্ষ ডাক্তার আছে, আপনার ম্যানেজমেন্টের হচ্ছে সমস্যা, দুর্নীতিগ্রস্ত ম্যানেজমেন্ট। আপনি এই জায়গাটায় চাইলে, আপনি চাচ্ছেন না বলে উন্নত করতে পারছেন। চাইতে আমরা এই জায়গাটায় দিল্লির প্রতি, আমেরিকার প্রতি, অন্যান্য জায়গার প্রতি আমরা নির্ভরশীল হতে চাই না। আপনার যে সম্ভাবনাটা আছে সেটি কাজে লাগিয়ে জনবান্ধব একটা চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলেন, এটাই আমাদের চাওয়া। অনেক 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 ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, একটি স্বাধীন দেশ, এখন আমরা চিকিৎসার জন্য বাইরের দেশে যাই, বাইরে একটি জেলা শহরেও যাই। কেন? আমরা কি স্বয়ংসম্পন্ন হতে পারি না? ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।